আমরা আজকে দেখব ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স তাদের মধ্যে কি রিলেশন এবং সেটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের সাথে কি সম্পর্ক। ভেক্টর অ্যান্ড ম্যাট্রিক্স। ভেক্টর n ডাইমেনশনাল হয় কিন্তু আমরা শুধুমাত্র 3 ডাইমেনশনালি দেখব, কিন্তু জেনারেল রেজাল্ট গুলো আমরা n ডাইমেনশনাল জন্য আলোচনা করব। এক্সাম্পল গুলো 3 ডাইমেনশনালি দেখব। 2 ডাইমেনশনও এটা একইভাবে প্রযোজ্য। তবে 3 ডাইমেনশনাল একটু বুঝতে সুবিধা হয়, যদিও 2 ডাইমেনশন আঁকাটা সহজ। তো ভেক্টর কি? ভেক্টর আমরা জানি 2 ডাইমেনশন যদি চিন্তা করি তাহলে ভেক্টর হচ্ছে আমরা একটা একটা পয়েন্ট, বেসিক্যালি দুটো পয়েন্ট, সাধারণত একটা পয়েন্টকে অরিজিনে নেওয়া হয় আর একটা পয়েন্টকে টার্মিনাল পয়েন্ট নেওয়া হয় এবং এটাকে এই ভেক্টরটাকে ওই টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টর বলা হয়। যখন আমরা ইনিশিয়াল পয়েন্ট থেকে অরিজিন নিই তখন যে ভেক্টরটা তৈরি হয় তখন সেটা টার্মিনাল পয়েন্টের পজিশন ভেক্টর বলা হয়। যদিও ভেক্টরটা অন্য কোনো জায়গায় থাকতেই পারে, অন্য কোনো জায়গায় থাকতেই পারে একটা ভেক্টর, এটাও একটা ভেক্টর। যেকোনো ডিরেক্টেড লাইন সেগমেন্টই একটা ভেক্টর। সেক্ষেত্রে যদি এটা a1 b1 একটা পয়েন্ট হয় আর এটা যদি a2 b2 পয়েন্ট হয়, তাহলে আমরা এই ভেক্টরটাকে আমরা দেখতে পারি আসলে a2 মাইনাস a1 কমা b2 মাইনাস b1 এর যে পজিশন ভেক্টর তার সাথে ইকুয়াল করতে পারি, কারণ আমরা অ্যাজিউম করে নিচ্ছি যে প্যারালাল ভেক্টরস আর প্যারালাল ইকুয়াল ম্যাগনিটিউড ভেক্টরস আর ইকুয়াল। আমরা যদি কোনো ভেক্টরকে প্যারালালি শিফট করি তাহলে ভেক্টরটা চেঞ্জ হচ্ছে না ধরে নেবো, আইডেন্টিফাই করবো। যদিও সেটা ট্রু নয়, ফিজিক্সে আমরা পরে দেখবো রিজিড বডি মোশনের ক্ষেত্রে সেটা ট্রু নয়। দুটো ফোর্স যদি প্যারালাল অপোজিট হয় তাহলে সেটা নালিফাই নাও করতে পারে, সেটা টর্ক তৈরি করে, মানে কাপল হয়ে যায়। তা আমরা সেটার মধ্যে যাব না, আমরা ধরেই নেব যে এই দুটো ইকুয়াল, আর যখন ধরে নেব এই দুটো ভেক্টর ইকুয়াল, প্যারালাল অপোজিট ভেক্টর ইকুয়াল লেন্থের, তারা ইকুয়াল, তখন আমি যেকোনো ভেক্টরকেই অরিজিনে ইনিশিয়াল পয়েন্ট ধরে আমি সেটাকে তার সাথে ইকুইভ্যালেন্ট একটা ভেক্টর তৈরি করে ফেলতে পারবো, ইকুয়াল ভেক্টর। এবং সেক্ষেত্রে একটা ভেক্টরের জন্য দুটো পয়েন্ট লাগবে না, একটাই পয়েন্ট এক্স কমা ওয়াই। তার মানে ম্যাথমেটিক্যালি আমরা ভেক্টর ধরবো আসলে একটা কোঅর্ডিনেট। তো আমার কাছে কোঅর্ডিনেট আর ভেক্টরের মধ্যে কোনো তফাৎ নেই। 2 ডাইমেনশনালে দুটো কোঅর্ডিনেট, 3 ডাইমেনশনালে তিনটে কোঅর্ডিনেট। এবং এটা মোর জেনারেলি n ডাইমেনশনাল ভেক্টর বলা হয়, n খানা কোঅর্ডিনেট। ঠিক আছে, এবার আমরা দেখা যাক দুটো ভেক্টর কি করে যোগ করা যায়। আমরা সবাই জানি দুটো ভেক্টরের যোগ খুব সহজেই করা যায়। x1 y1 z1 3 ডাইমেনশনাল ভেক্টরই আমরা ধরছি। যদিও এটা 2 ডাইমেনশনের জন্য একইভাবে প্রযোজ্য এবং সেটা n ডাইমেনশনের জন্যও কিন্তু একই কথা বলা যায়। x2 y2 z। এটা কিভাবে যোগ করব? এটা যোগ করব হচ্ছে x1 প্লাস x2 y1 প্লাস y2। এবং আমরা ফিজিক্সে দেখেছি যে ফিজিক্সের যে ভেক্টর এবং সেখানে দুটো পজিশন ভেক্টর যদি এরকম x1 y1 z1 এর যে পজিশন ভেক্টর, x2 y2 z2 যে পজিশন ভেক্টর, তাদের যোগফলটা এই ভেক্টরটাই আসে, যেটা প্যারালোগ্রাম ল থেকে আসে। তো দেখলাম যে আমাদের ফিজিক্স ভেক্টর এই যোগের সাথে আমাদের এই যোগের কোনো তফাৎ নেই, একই জিনিস। আমরা একটু x1 y1 z1 টা আমরা সাধারণত ইউজ করে থাকি 3 ডাইমেনশনের ক্ষেত্রে। কিন্তু মোর জেনারেলি এটা যদি n ডাইমেনশনাল হয় তাহলে x1 y1 z1 w1 u1 এভাবে লেখাটা খুব মুশকিল। সেজন্য আমরা এখন থেকে আমরা এইভাবে ইউজ করব, x1 x2 x3 প্লাস y1 y2 y3। সো প্রথম ভেক্টরটাকে আমরা ধরা যাক x1 নাম দিলাম, x1 ভেক্টর নিচে আমরা রাখ দিলাম, আর y1 y ভেক্টর। সো x ভেক্টরটা হচ্ছে x1 x2 x3, y ভেক্টরটা হচ্ছে y1 y2 y। এটা সুবিধা কি, আমি যদি আরো বেশি কোঅর্ডিনেট থাকে 10টা বা 20টা বা n খানা n ডাইমেনশনাল, তাহলে আমি x টাকে লিখবো x1 x2 xn ডট ডট xn, y টাকে লিখবো y1 y2 y। এবং এতে সুবিধা হচ্ছে আমার y মানে y1 y2 y, বুঝতে সুবিধা হবে, ভুলেই যাবে। আরেকটা যদি ভেক্টর হয় সেক্ষেত্রে আমি লিখবো z, z1 z2 ডট z। যোগটা তো আমরা বুঝতেই পারছি, একে বলে কোঅর্ডিনেট ওয়াইজ অ্যাডিশন, একে বলে কোঅর্ডিনেট ওয়াইজ অ্যাডিশন। ফার্স্ট কোঅর্ডিনেট তারপরে সেকেন্ড কোঅর্ডিনেট।
এবার ভেক্টরে একটা জিনিস করা হয়, একটা স্কেলার মাল্টিপ্লিকেশন করা হয়, যে কোনো রিয়েল নাম্বার দিয়ে সেটাকে মাল্টিপ্লাই করা হয়। সি একটা যে কোনো রিয়েল নাম্বার। By the way, x1, xi's and yi's and these zi's are all real numbers. So is আমরা রিয়েল ভেক্টর R3 এর উপরে ভেক্টর স্পেসটাকে আগে কনসিডার করছি, বা R2 বা Rn। তাহলে C1 এটা খুব সহজ, একইভাবে এটা আমরা ডিফাইন করব, n হলো জাস্ট n হয়ে যাবে। আমরা জানি এটা এটা ফিজিক্সেও দেখেছি, এটা এরকমই হয়, ফিজিক্সেও এইভাবেই গুণটা আসে, আমরা সেভাবেই গুণটাকে ডিফাইন করেছি। এটা কিন্তু ডেফিনেশন, ফিজিক্সে সেটা প্রুফ করা যায়, কিছু অন্য অ্যাক্সিওমের সাহায্যে সেটাকে প্রুফ করা যায়, প্যারালোগ্রাম ল বা অন্য কিছুর সাহায্যে এটাকে প্রুফ করা যায়। ম্যাথমেটিক্সে কিন্তু এটাই ডেফিনেশন, এটাই আমার অ্যাক্সিওম। এবং এই অ্যাক্সিওমটা ফিজিক্স অ্যাক্সিওমের সাথে কোনো ম্যাচ করে যাচ্ছে, অ্যাকচুয়ালি ইকুইভ্যালেন্ট, শুধু ম্যাচ নয়, ওটাকে কন্ট্রাডিক্ট শুধু করছে না, ইকুইভ্যালেন্ট। তো ম্যাথমেটিক্স সবসময় এরকম একটা ফিজিক্যাল অ্যাজাম্পশন থেকে একটা সবসময় ম্যাথমেটিক্যাল করসপন্ডিং অ্যাজাম্পশনটাকেই ম্যাথমেটিক্সে নেওয়া হয়, সাধারণত সুবিধা হয়। তাহলে যে কোনো দুটো ভেক্টর থাকলে আমরা এই দুটো কাজ করতে পারি, এবং এই দুটো কাজই আমার যথেষ্ট, আর কোনো কাজ দরকার নেই, কারণ দুটো ভেক্টরে ভাগ হয় না। দুটো ভেক্টর যে বিয়োগ, হ্যাঁ বিয়োগটা আসলে কিছুই না, আমরা জানি যে বিয়োগটা হচ্ছে আসলে একটা এক ধরনের যোগই, মানে যোগই। এক্স মাইনাস ওয়াই ভেক্টরটা আসলে কিছুই না, এটা হচ্ছে এক্স প্লাস মাইনাস ওয়াই। তো মনে হতে পারে মাইনাস ওয়াই মানে এটা কি, মাইনাস ওয়াই মানে হচ্ছে আবার মাইনাস ওয়াই আরেকটা ভেক্টর, সেটা দুভাবে দেখা যেতে পারে। মাইনাস ওয়াইটাকে এইভাবে দেখা যেতে পারে যে এটা একটা মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। তো এটা একটা একটা দিক দেখা। আরেকটা দিক হচ্ছে, সো মাইনাস ওয়াই কে দুভাবে দেখা যেতে পারে, এটা হচ্ছে মাইনাস ওয়ান ইন্টু ওয়াই। আরেকভাবে দেখা যেতে পারে যে মাইনাস ওয়াই এমন একটা ভেক্টর যার সাথে কিনা ওয়াই ভেক্টরটা যোগ করলে নাল ভেক্টর হয়। বাই দ্য ওয়ে, নাল ভেক্টরটা কি, 0 0 0। নাল ভেক্টরটা কি, নাল ভেক্টর এমন একটা ভেক্টর যার সাথে যে কোনো ভেক্টর যোগ করলে সেই ভেক্টরটাই পাওয়া যায়, এটাকে আইডেন্টিটি বলা হয়, নাল ভেক্টর আইডেন্টিটি। নাও তাহলে ওয়াই মাইনাস ওয়াই কে দুভাবে দেখা যেতে পারে। এবার প্রশ্ন হচ্ছে এই দুটো কনসেপ্ট কি সেম, যে মাইনাস ওয়াই মানে আমি এমন একটা ভেক্টর যাকে ওয়াই দিয়ে যোগ করলে যে নাল ভেক্টর আসছে, আর একজন বললো না না এটা মাইনাস ওয়াই হচ্ছে, এমন একটা ভেক্টরকে মাইনাস ওয়ান কে ওয়াই কে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে সেটা আসে। আমরা ইজিলি চেক করে দেখতে পারি যে এটা আসলে একই কনসেপ্ট, আমরা জাস্ট এটা ইউজ করবো, মাইনাস ওয়ান প্লাস ওয়াই এর সাথে ওয়াইটাকে গুণ করবো। তো এটা গুণ করার সময় একটা জিনিস প্রপার্টি ইউজ করবো যাকে বলা হয় ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি। ডিস্ট্রিবিউটিভ প্রপার্টিটা ইউজ করলেই আমরা বুঝতে পারবো, শুধু ডিস্ট্রিবিউটিভ নয়, আমাদের এখানে দুটো প্রপার্টি ইউজ করতে হবে আসলে। একটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর একটা কি, এটা দেখেই পাওয়া যাচ্ছে আমার আরেকটা প্রপার্টি লাগবে, সেটা হচ্ছে ওয়ান ইন্টু ওয়াইটাকে ওয়াই করতে হবে। সেটা অবশ্যই এখানে স্কেলার থেকে ক্লিয়ার যে ওয়ান ইন্টু ওয়াইটা ওয়াই হবে, সো ওয়ান ইন্টু ওয়াইটা ওয়াই হবে, সেটা বোঝা যাচ্ছে। তাহলে আমরা যেভাবে ডিফাইন করেছি, আমরা যেভাবে ডিফাইন করেছি, কিন্তু স্কেলার মাল্টিপ্লিকেশনটা আমরা এইভাবে ডিফাইন নাও করতে পারি। তখন জেনারেল কি হবে সেটা একটু পরে বলে দিচ্ছি। সেক্ষেত্রে ওয়ান ইন্টু ওয়াইটাকে ওয়াই অ্যাজিউম করতে হয়, যাই এইভাবে ডিফাইন করলে সেটা অ্যাজিউম করা দরকার না, অটোমেটিকলি চলে আসছে। এবং একটুখানি দেখলেই বোঝা যাবে যে এটা তো আসলে জিরো, তো জিরো ইন্টু ওয়াই। এবং আমাকে একটু একটু প্রমাণ করতে হবে জিরো ইন্টু ওয়াইটা আসলে, সেটাও প্রমাণ করতে হবে যে জিরো ইন্টু ওয়াই যেটা নাল ভেক্টর, সেটাও প্রুফ করে দেওয়া যায়, নাল ভেক্টর, সেটাও প্রমাণ করা সহজ। সেটা প্রমাণটা কি করে করতে হয়, সেটা প্রমাণটা আবার এখান থেকে আসে, জিরো প্লাস জিরো হচ্ছে জিরো, তারপর দুদিকে ওয়াই দিয়ে গুণ করতে, মানে ওয়াই কে সাথে স্কেলার মাল্টিপ্লাই, সেখান থেকে এটা প্রুফ হয়ে যায়। তারপর ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, তখন আমরা বুঝতে পারছি যে ভেক্টরের সমস্ত কাজকর্ম করতে গেলে আমি কতগুলো প্রপার্টিজ যেগুলো প্রমাণ করা যাবে না সেগুলো ধরে নেওয়াটা খুব জরুরি। যেমন নাম্বার ওয়ান, যে দুটো ভেক্টর যদি নিই ভি ওয়ান আর ভি টু, যে কোনো দুটো ভেক্টর ইন আর টু, আর মেবি আমি জেনারেল এটা জেনারেল সেট ভি লিখছি, ভিটা আর টু হতে পারে, আর থ্রি হতে পারে, এবং এটা অ্যাবস্ট্রাক্ট সেটও হতে পারে, যে এর মধ্যে বিভিন্ন সেট অফ অ্যানিমেলস থাকতে পারে। তাহলে আমি দুটো অ্যানিমেল নিলাম, টাইগার অ্যান্ড লায়ন। একটু চিন্তা করলে বোঝা যাবে যে আমার বেসিক্যালি যেটা করছি, দুটো ভেক্টর যখন যোগ করছি, এটা এখন আর থ্রিতে বা আর টুতে আছে, তাহলে জাস্ট কোঅর্ডিনেট ওয়াইজ যোগ করছি। কিন্তু এটা তো ভেক্টর গুলো তো এরকম আর টু আর থ্রি নাও হতে পারে, সেট অফ অল কন্টিনিউয়াস ফাংশন হতে পারে, সেট অফ অল ডিফারেনশিয়াল ফাংশন হতে পারে,
সেট অফ অল ম্যাট্রিক্স হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। অ্যাবস্ট্রাক্ট সেট হতে পারে, সেট অফ অল স্টেশন, সেট অফ অল স্টেটস ইন ইন্ডিয়া। এগুলোর ক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি তো জানি না কিভাবে যোগটা ডিফাইন করবো, আমার ইচ্ছে মতো যোগ ডিফাইন করতে হবে। এবং R3 তেও কিন্তু আমি ইচ্ছে করলে অন্যরকম যোগও ডিফাইন করতে পারি। কিন্তু জাস্ট ডিফাইন করে দিলাম, R3 তে আমি যোগ ডিফাইন করলাম যে x1 y x1 x2 x3 প্লাস y1 y2 y3 ইজ ইকুয়াল টু, সে আমি ডিফাইন করলাম x1 y1 কমা x2 প্লাস y3 কমা y1 প্লাস x2। এটা এরকম একটা ডিফাইন করলে একটু পরে পাওয়া যাবে আমাদের ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, বা এই যে সব জিনিসগুলো চাইছি সেগুলো একটু পরেই দেখা যাবে যে সেটা পাচ্ছি না, সেটা হ্যাম্পার করে যাচ্ছে। তাহলে কি চাই আমি? একটা জিনিস চাই, নাম্বার ওয়ান, এরকম যখন করব তখন এই যোগটা যেন এখানেই থাকে, একটা ভেক্টরই হয়, যেটা আমরা যেভাবে ডিফাইন করেছি অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। জেনারেলি আমরা চাইবো যোগটা এমনভাবে ডিফাইন করতে যাতে সেটা ভি এর এলিমেন্ট, যদি ভি এর বাইরে চলে যায় তাহলে যোগটাই ডিফাইন না। মানে যোগটা তো একটা বাইনারি অপারেশন, মানে যোগটা হচ্ছে একটা বাইনারি অপারেশন। এটা ভি ক্রস ভি এলিমেন্ট থেকে ভি এলিমেন্টে দুটো ইনপুট নিয়ে একটা আউটপুট দিচ্ছে। তার মানে এটা অটোমেটিক্যালি এটাকে যে যখনই বলবো এটা বাইনারি অপারেশন, তার মানেই হচ্ছে, তার মানেই এটা যে ভি ওয়ান ভি টু যদি ভিতে থাকে তাহলে ভি ওয়ান প্লাস ভি টুটা ভিতে থাকে। এটা এটা কিন্তু আলাদা করে বলা দরকার নেই, বাইনারি অপারেশন মানেই এটা, এটাই বাইনারি অপারেশনের ডেফিনেশন। বাইনারি অপারেশন একটা ফাংশন, আর ফাংশনের ইনপুট যদি ভি ওয়ান ভি টু নিই তাহলে, বাই দ্য ওয়ে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস, যে ভি ওয়ান ভি টু জিনিসটা কি, সেটা আসলে এই আউটপুটটা, যে ভি ওয়ান কমা ভি টু যে এলিমেন্টটা, এই প্লাস ফাংশনটার আন্ডারে সেই আউটপুটটাকে আমরা ভি ওয়ান প্লাস ভি টু দিয়ে লিখছি। তো যেহেতু প্লাসটা একটা অ্যাডিশন, একটা ফাংশন, তার আউটপুটটাকে আমি ভি ওয়ান প্লাস ভি টু বলবো। ওইভাবে লিখতে কমপ্লিকেট, অতগুলো ব্র্যাকেট প্লাস। তো ভি ওয়ান প্লাস ভি টু মানেটা কি কেউ যদি বলে, বলতে হবে যে ভি ওয়ান প্লাস ভি টুটা কিছুই না, এটা হচ্ছে ভি ওয়ান কমা ভি টু অর্ডার পেয়ারের ওই বাইনারি অপারেশনটা রেসপেক্টে যে আউটপুটটা তাকেই ভি ওয়ান প্লাস ভি টু। কিভাবে ডিফাইন করবো আমার ইচ্ছে মতো ডিফাইন করতে পারবো, কিন্তু খেয়াল রাখতে হবে ওই ওটা ভিতে জেনারেলি। কিন্তু শুধু সেটুকু ডিফাইন করলেই হবে না, এটা বুঝতে পারছি যে আমাদের কিছু প্রপার্টিজ দরকার, যে প্রপার্টিজ গুলো ভি ওয়ান প্লাস ভি টু মাস্ট বি ভি টু প্লাস ভি ওয়ান। এটা না হলে আমরা অনেক সমস্যায় পড়বো, এটা বুঝতেই পারছি, এটা না করলে আমরা অনেক সমস্যায় পড়বো। আর একটা অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট, এটার থেকেও বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল। মানে অ্যাসোসিয়েটিভ ল না থাকলে আমরা এই ব্র্যাকেটটা যখন তখন তুলে দিতে পারবো না, আমরা ফ্রিলি ব্র্যাকেট তুলে ফেলতে পারবো না। অ্যাসোসিয়েটিভ ল থাকলে আমি ফ্রিলি ব্র্যাকেটটাকে তুলে দিতে পারবো, যেটা ইচ্ছা হবে। সো কমিটিভ, এটা কমিটিটিভ, কমিটি থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাসোসিয়েটিভ। এবং একটা জিরো বলে একটা এলিমেন্ট থাকতে হবে, দেয়ার এক্সিস্টেন্স জিরো ভেক্টর, জিরো বলে একটা জিনিস থাকতে হবে, যাতে কিনা জিরো প্লাস ভি যাতে ভি হয় ফর অল ভি, একটা জিরো এলিমেন্ট রাখতেই হবে, না হলে আবার সমস্যা। যদি দেখা যায় যে আমরা এটা এমনভাবে যোগটা ডিফাইন করলাম, এরকম কোনো আইডেন্টিটি নাল ভেক্টর আসছে না, তাহলে সমস্যা। আর কি করতে হবে, যে কোনো ভি এর জন্য ফর অল ভি আমাকে একটা মাইনাস ভি রাখতে হবে, দেয়ার এক্সিস্টেন্স মাইনাস ভি, আর উই ক্যান রাইট আমরা একটা ডাব্লিউ, আমরা একটা ডাব্লিউ পাবো, অল such that কিভাবে পাবো, যাতে কিনা w প্লাস v টা যাতে নাল ভেক্টরটা হয়। এবং আমরা উই সে আমরা এই w টাকে বলবো মাইনাস, তো w টাই হচ্ছে মাইনাস। তো w টা কিন্তু মাইনাস ওয়ান ইন্টু ভি, কারণ আমি এখনো স্কেলার মাল্টিপ্লিকেশন কিছু ডিফাইন করিনি, এটা জাস্ট এমন একটা ভেক্টর যেটা কিনা যার সাথে ভি যোগ করলে জিরো আছে। তা এই কটা প্রপার্টি আমাকে প্লাসের আন্ডারে মানতে হবে। এবং এটা এক্ষেত্রে দেখা যাচ্ছে যে যে এটা একটা, যদি এমনি যে কোনো একটা ভেক্টর স্পেস নিয়ে একটা সেট নিয়ে নিই, তাতে কি এইগুলো আমরা চাইছি যোগ ডিফাইন করার সময় আমাদের, এবং R3 দিয়ে এখন যোগটা ডিফাইন করেছি পয়েন্ট ওয়াইজ, তাহলে সেই যোগ এগুলো প্রপার্টিজ গুলো কিন্তু আমরা মেনে চলবো, দেখেই বোঝা যাচ্ছে মেনে চলবে। এবং এটা কি বাইনারি অপারেশনে আমরা এই প্রপার্টি গুলো আগেও দেখেছি। এবং যখন যে কোনো সেটের ক্ষেত্রে এরকম একটা অপারেশনের সাহায্য দেওয়ার পরে এই কটা প্রপার্টি হোল্ড করে যায়, তখন তাকে বলে একটা অ্যাবিলিয়ান গ্রুপ বা কমিউটেটিভ গ্রুপ নাম আছে। যে যেকোনো অ্যাবস্ট্রাক্ট সেটের ক্ষেত্রে এই চারটে প্রপার্টি এবং অ্যাডিশন একটা অপারেশন, সেটা আমাদের অ্যাডিশন মতো নাও হতে পারে, সেটা খুব বিচ্ছিরি টাইপের জিনিস হতে পারে, যে x1 y1 x1 x2 এর সাথে y1 y2 যোগ করে আমি যাতে x1 y1 x1 স্কয়ার প্লাস x2 y2 প্লাস y2 স্কয়ার মাইনাস x1
কিউব এরকম হতে পারে। কিন্তু সেরকম হলেই হবে না, আমাকে দেখতে হবে এই প্রপার্টিজ গুলো ট্রু হচ্ছে কি। একটু চিন্তা করে বোঝা যাবে এই প্রপার্টিজ গুলো, এই যে বললাম একটা কমপ্লিকেটেড জিনিস, অ্যালসিড প্রপার্টি মানে ক্যান্সেল হয়ে যাবে, ওটা প্রপার্টি স্যাটিসফাই করবে। তো যদি এগুলো করে তাহলে সেটাকে অ্যাবিলিয়ান গ্রুপ বলা হয়। যদি কমিউটেটিভ পার্টটা না থেকে বাকিগুলো করতো, বাকি ৩ টে থাকতো, তখন তাকে শুধু জাস্ট গ্রুপ বলা হয়। আর কমিউটেটিভ থাকলে তাকে কমিউটেটিভ গ্রুপ বা অ্যাবিলিয়ান গ্রুপ। কেন কমিউটেটিভটাকে আলাদা করে রাখা হচ্ছে? তার কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় কমিউটেটিভ প্রপার্টিটা ট্রু নয়। কিন্তু অ্যাসোসিয়েটিভ প্রপার্টিটা কিন্তু প্রায় সব ক্ষেত্রেই ট্রু। যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, সেক্ষেত্রে কিন্তু এই আইডেন্টিটি এক্সিস্টেন্স, তারপরে কমিউটেটিভ অ্যাসোসিয়েটিভ প্রপার্টি এগুলো কিন্তু ট্রু হয়েই যাচ্ছে। কমিউটেটিভটা কিন্তু অনেক ক্ষেত্রে ট্রু না। সেই কমিউটেটিভ আলাদা করে একটা সরিয়ে একটা নাম করা হচ্ছে গ্রুপ, তারপরে কমিউটেটিভ। এইবার বোঝা যাচ্ছে যে এইটুকু করলেই আমার ভেক্টরে আরো কিছু দরকার। ভেক্টর আমি বুঝতে পারছি এটা স্কেলার দিয়ে যাকে বলে স্কেলার জিনিসটা। ভেক্টর আর স্কেলার। স্কেলার হচ্ছে আরেকটা সেট। সেটা স্কেলার হচ্ছে আরেকটা সেট যাকে বলা হয় ফিল্ড, সেট অফ স্কেলারস। এটা হচ্ছে এটাকে বলা হয় ফিল্ড। ফিল্ড ইজ সেট অফ স্কেলার। এটার নামটা হচ্ছে ফিল্ড। ফিল্ড একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান যার নাম অনুসারে ফিল্ড মেডেল দেওয়া হয়। আর অ্যাবেলিয়ান গ্রুপে অ্যাবেলও একজন বিখ্যাত ম্যাথমেটিশিয়ান যার নাম অনুসারে অ্যাবেল প্রাইজ দেওয়া হয়। ম্যাথমেটিক্সের দুটো প্রাইজ নোবেলের সমান, একটা হচ্ছে অ্যাবেল প্রাইজ, একটা ফিল্ড মেডেল। তাদের দুজনের নামই আমরা এখানে পাচ্ছি, ফিল্ড এবং অ্যাবেল, অ্যাবেলিয়ান। তো ফিল্ড হচ্ছে একটা সেট অফ স্কেলার। সেটা কি? আরেকটা সেট এফ পাওয়া যায়। সেটা আমাদের এক্ষেত্রে রিয়েল নাম্বার ছিল আমাদের এক্সাম। সেটা কমপ্লেক্স নাম্বার হতে পারে, রেশনাল নাম্বার হতে পারে। তার আবার কিছু প্রপার্টিজ আছে। বুঝতেই পারছি রিয়েল নাম্বারের ক্ষেত্রে কি জিনিস লাগবে? তার সাথে একটা অ্যাডিশন লাগবে, একটা মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশনটা দুটো ফিল্ডে রিলেটেড। এখানেও কিছু প্রপার্টিজ হোল্ড করবে। কি প্রপার্টি? ওই ফিল্ডটাও শুধু প্লাসের আন্ডারে একটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করবে। আর মাল্টিপ্লিকেশন আন্ডারে পুরোপুরি কমিউটেটিভ গ্রুপ ফর্ম করতে পারবে না। সমস্যা হচ্ছে এটা কমিউটেটিভ গ্রুপ ফর্ম করতে পারবে না। কমিউটেটিভ গ্রুপ একটা জায়গায় আটকে যাবে। এক্সেপ্ট যদি এটা কমিউটেটিভ গ্রুপ নয়, তাহলে ঠিকই নয়। এটা সম্পূর্ণ একটা মিনিংলেস লেখা। কমিউটেটিভ গ্রুপ এক্সেপ্ট বলে কিছু হয় না। মানে আমি বলতে চাইছি কমিউটেটিভ গ্রুপের সমস্ত প্রপার্টি হোল্ড করবে, all properties of commutative group except the property that 0 এর সাথে কোনো কিছু গুণ করে, কারণ গুণ এবার এখানকার আইডেন্টিটি যেমন 0, এখানকার আইডেন্টিটি হচ্ছে 1। 0 কি 1 হতে পারে? হ্যাঁ, 0 equal to 1 হতে পারে। তাকে ট্রিভিয়াল ফিল্ড বলা হয়। সেক্ষেত্রে একটা এলিমেন্টই থাকে 0। কারণ 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ করেছে 0ই থাকে। আর সেটা যদি 1 হয়ে যায়, 1 টাই যদি 0 হয়ে যায়, তাহলে 1 into এটা a, আবার 1 টাই 0, তাহলে 0 into a equal to 0, তাহলে 0 equal to anything, সব নম্বরই 0। তা আমরা ধরে নেব যে 0 not equal to 1। আমাদের ক্ষেত্রে 0 not equal to 1, 0 not equal to 0 not equal to 1 ধরে নিলে অ্যাটলিস্ট দুটো এলিমেন্ট রাখতে হবে। দুটো এলিমেন্ট রাখা মানে 0 not equal to 1। দুভাবে বলা হয় যে ফিল্ড উইথ অ্যাটলিস্ট 2 এলিমেন্ট, বা অনেকে বলে 0 not equal to 1। একটা এলিমেন্ট থাকলে শুধু 0 সেটা। 0 এর কোনো কিন্তু ইনভার্স পাওয়া যাবে না। এটা কখনোই 1 হতে পারে। সেই জন্য এটা পুরোপুরি কমিউটেটিভ গ্রুপ ফর্ম করছে। এবার প্লাসের আন্ডারে কমিউটেটিভ ফর্ম করছে, ডটের আন্ডারে একটা জায়গায় গিয়ে আটকে গেল, সবকিছু একই রকম প্লাসের মতো, এভরিথিং 0 এর জায়গায় 1। আর এই 0 into 0 এর কোনো ইনভার্স পাওয়া যাচ্ছে না, মাল্টিপ্লিকেটিভ। কিন্তু দুটো আলাদা আলাদা গ্রুপ। তাহলে প্লাস আর অ্যাডিশন আর মাল্টিপ্লিকেশন মিলিয়ে একটা কিছু যদি না করি, তাহলে জিনিসটা কম্প্যাক্ট থাকে না। দুটো আলাদা আলাদা চিন্তা করলেই হয়। হ্যাঁ, মিলিয়ে যেটা হয় তাকে বলে ডিস্ট্রিবিউটিভ কোয়াড। এটা আমরা সবাই ছোটবেলায় পড়ে এসেছি যে এই জিনিসটা, এটাকে প্রমাণ করা সম্ভব না। রিয়েল নাম্বারের ক্ষেত্রেও সম্ভব নয়, কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে সম্ভব নয়। এবং জেনারেল ফিল্ডের ক্ষেত্রে আমরা এটাকে অ্যাজিউম করে নেব। এতগুলো অ্যাজাম্পশন এখানে 4টে, এখানে অ্যাকচুয়ালি একটা বাইনারি অপারেশন অ্যাজাম্পশন আছে, একটা মাল্টিপ্লিকেশন অ্যাজাম্পশন আছে দুটো, এখানে 4টে, এখানে 4টে, এখানে 1টা। সব মিলিয়ে যেটা হয়, এই সবকটা স্ট্রাকচার ফলো করলে তাকে বলা হয় ফিল্ড। সেট অফ অল অ্যানিমালস হতে পারে, সেট অফ অল স্টেট ইন ইন্ডিয়া হতে পারে। কিন্তু আমরা রিয়েল নাম্বারটা, কমপ্লেক্স নাম্বারটা এবং কিউ, মানে সেট অফ রেশনাল, সবাই এই প্রপার্টি গুলো হোল্ড করে। এটা সবাই ফিল্ড। আরো অনেক ফিল্ড আছে। ফাইনাইট এলিমেন্ট দিয়েও ফিল্ড হয়। এটাকে ফাইনাইট ফিল্ড বা গ্যালোয়া ফিল্ড বলা হয়। গ্যালো একজন বিখ্যাত ম্যাথ। যাই হোক, আমরা শুধু লেট আস কনসেনট্রেট অন অনলি
রিয়েল ফিল্ড, আমাদের ফিল্ডটা শুধুমাত্র রিয়েল নাম্বার নিয়ে আপাতত চিন্তা, আমরা অন্য কোনো ফিল্ড নিয়ে চিন্তা করব না। যেহেতু আমরা অন্য কোনো ফিল্ড নিয়ে চিন্তা করব না, শুধু রিয়েল নাম্বার চিন্তা করবো, আর তখন এই প্রপার্টিজ গুলো অটোমেটিক্যালি আমাদের স্যাটিসফাইড করে গেছে রিয়েল নাম্বারের ক্ষেত্রে। তো ওইগুলো আমাকে ভেবে বের করতে হবে না। কিন্তু এখানে ছোট্ট সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে যখন ফিল্ডের ডেফিনিশনটা দিচ্ছি, তখন আমরা এই কটা প্রপার্টিটা আমি জানি যে এই কটা প্রপার্টিটা আমি অ্যাজিউম করে নিচ্ছি, যেভাবে ডিফাইন হোক না। রিয়েল ম্যাথে মজা হচ্ছে, আমি যখনই বলছি একটা অ্যাডভান্টেজ হচ্ছে রিয়েল ম্যাথের ক্ষেত্রে, যে ঠিক আছে এই প্রপার্টিজ গুলো মনে রাখার কোনো দরকারই নেই আমার। ফিল্ডের প্রপার্টিজ গুলো, ফিল্ডের ডেফিনিশনটা মনে রাখার দরকারই নেই, কারণ ওই রেজাল্ট গুলো অটোমেটিক্যালি রিয়েলের মধ্যে ট্রু। তো কেউ বলতে পারে আমি ফিল্ডের ডেফিনিশন পড়বো কেন? ফিল্ড ডেফিনিশন পড়া তো দরকার নেই আমার, আমার তো রিয়েল নাম্বার গুলো ট্রু। আমি যেহেতু রিয়েল নাম্বার নিয়েই কাজ করছি, আমার রিয়েল নাম্বার ছাড়া অন্য কোনো ফিল্ড আমি নেবো না, তাহলে আমার ওইগুলো আলাদা করে ফিল্ডের ডেফিনিশন জানার দরকার নেই। না, সমস্যাটা অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে উল্টো দিকে। রিয়েল ফিল্ডে জানা দরকার আছে, কারণ রিয়েল নাম্বারের মধ্যে আমরা আরো অনেক কিছু করি, যেটা কিন্তু জেনারেল ফিল্ডে করা যাবে না। ফলে রিয়েল নাম্বারের সেই সব জিনিসপত্রগুলো কিন্তু আমরা এখানে ইউজ করতে পারবো না। মাথা রাখতে হবে। যেমন লেস দ্যান, 3 ইজ লেস দ্যান 4, এই যে কনসেপ্ট, লেস দ্যান কনসেপ্টটা কিন্তু ফিল্ডের মধ্যে নেই। ফলে আমার একটা এটা কথা ঠিক যে ফিল্ডের যে সমস্ত প্রপার্টি সমস্ত রিয়েল নাম্বারের মধ্যে আছে আমি জানি ট্রু, তাহলে সেগুলো আমার মনে রাখার দরকার নেই। প্রবলেমটা উল্টো দিকে। প্রবলেমটা মনে রাখার দরকার নেই, দরকার আছে সেটা ইউজ করার জন্য নয়, দরকার আছে যেগুলো আরো কিছু আছে সেগুলোকে ইউজ না করার জন্য। রিয়েল নাম্বার এই প্রপার্টি গুলো ছাড়াও আরো অনেক প্রপার্টিজ আছে, সেগুলোকে যাতে ইউজ না করে ফেলি সেই জন্য মনে রাখা দরকার আছে, এগুলোকে ইউজ করার জন্য নয়। ইউজ আমি করেই ফেললাম, 2 + 3 = 3 +। ফলে ফিল্ডের যে নিয়ম কানুন গুলো, যে ল গুলো বা অ্যাকশন গুলো, সেগুলো ইউজ করার জন্য আমার ফিল্ডের প্রপার্টিটা ডেফিনিশন মনে রাখার দরকার নেই। রাইট? প্রয়োজনটা উল্টো দিকে। যে এখানে আরো অনেক কিছু আছে, যেমন লেস দ্যান, লিমিট, সেইগুলো যাতে ইউজ না করে ফেলি সেই জন্য মনে রাখা দরকার আছে। এটলিস্ট এটুকু মনে রাখতে হবে যে কোনগুলো ইউজ করতে পারবো না, যেগুলো পারবো না বাকিগুলো অটোমেটিক্যালি। এইখানে কিন্তু একটা বিশাল সমস্যা হয়ে যায় যে আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে সেগুলো ইউজ করে ফেললাম, এবার যখন জেনারেল ফিল্ডে করছি তখন কিন্তু সেগুলো যেই ইউজ করতে যাচ্ছি বা করে ফেলছি ভুল হয়ে যাচ্ছে। সেগুলো তো সেখানে সেই স্ট্রাকচারটা নেই সেখানে। ফলে সেই যে রিয়েল নাম্বারের যে রেজাল্ট গুলো আমরা প্রুফ করেছি ওই অন্যান্য প্রপার্টি ইউজ করে, সেই রেজাল্ট গুলো কিন্তু জেনারেল যখন আমি ফিল্ড করব সেটা ট্রু হবে না, কারণ সেই স্ট্রাকচারটা তো সেখানে নেই। আমি তো লেস দ্যান, গ্রেটার দ্যান ইউজ করে কিছু একটা প্রমাণ করে ফেলেছি ফিল্ডের ক্ষেত্রে, মানে রিয়েল নাম্বারের ক্ষেত্রে। সেই থিওরেমটা কিন্তু জেনারেল ফিল্ডের ক্ষেত্রে ট্রু হবে। এগুলো একটু মাথায় রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। যাই আপাতত আমরা রিয়েল নাম্বারের কনসেন্ট্রেট করছি, ফলে আমরা ফিল্ডের ডেফিনিশন ভুলে যেতে পারি। আমার কাছে আরেকটা সেট আছে, সেটা হচ্ছে সেট অফ ভেক্টর, যাকে বলা হয় ভেক্টর স্পেস। সেট অফ ভেক্টরস কে বলা হয় ভেক্টর স্পেস, আর সেট অফ স্কেলার কে বলা হয় ফিল্ড। ফিল্ড এলিমেন্ট গুলো স্কেলারস, আর ভেক্টর স্পেস এলিমেন্ট হচ্ছে ভেক্টর। এটা কি আমরা একটু আগে দেখছি, ভিটা হচ্ছে আমাদের ফর এক্সাম্পল R3 বা R2, আমরা R3 নিয়ে এখন এবং আমরা একটা অ্যাডিশন ডিফাইন করেছি আমার মতে। তো অনেকগুলো প্রশ্ন, আচ্ছা R3 ছাড়া কি অন্য কিছু ভেক্টর স্পেস নেওয়া যেতে পারে? হ্যাঁ, নেওয়া যেতে পারে। আচ্ছা R3 তে কি অ্যাডিশন ওরকম ছাড়া অন্য কিছু করা যেতে পারে? হয়তো করা যেতে পারে, ওইভাবে করতে হবে তা না। এই ধরনের অ্যাডিশনকে বলা হয় ইউজুয়াল অ্যাডিশন এন্ড ইউজুয়াল স্কেলার মাল্টিপ্লিকেশন। যখনই বলবো ইউজুয়াল তখন বুঝতে পারবো যে আমাদের যেভাবে যেটা শিখে এসেছি সেটাই ছোটবেলা। আর যদি এটা ইউজুয়াল না হয় তাহলে আমরা বলে দেবে, ডেসক্রাইব করে দেবে যে অ্যাডিশনটা কিরকম, স্কেলার মাল্টিপ্লিকেশনটা কি। আমরা ভেক্টর স্পেসে কি জানি যে কি হতে হবে। আবার একই কথা R3 যদি নিয়ে নিই অ্যাজ এ ভেক্টর স্পেস এবং R থেকে অ্যাজ এ যদি ফিল্ড নিয়ে নিই, তাহলে আবার ভেক্টর স্পেস ডেফিনিশন মনে রাখার কোনো দরকার নেই আমার আবার, যদি আমি ডেফিনিশনটা ওইভাবে ডিফাইন করি। ফিজিক্সে যেভাবে অ্যাডিশন ডিফাইন করা হয়, মানে ডিফাইন করা হয় না, ওখানে প্রুফ হয়ে যায়, সেটাই যদি আমি ম্যাথমেটিক্সে ডেফিনিশন নিয়ে নিই, কম্পোনেন্ট ওয়াইজ অ্যাডিশন, আমার একই ব্যাপার। আমার ভেক্টর স্পেস ডেফিনিশন মনে রাখার কোনো দরকারই নেই, কারণ ওগুলো আমি জানি, ওগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমি যখনই ওইভাবে ডিফাইন করব ওই প্রপার্টিজ অটোমেটিক্যালি ট্রু। কিন্তু আবার একটা ছোট্ট সমস্যা, একই সমস্যা, এইভাবে ডিফাইন করার জন্য হয়তো আরো কিছু এক্সট্রা জিনিস আমার ট্রু হয়ে যাচ্ছে, যেটা কিন্তু জেনারেলি আমি যখন জেনারেল ভেক্টর স্পেস বা জেনারেল ফিল করব সেটা কিন্তু ইউজ করতে পারবো না। সেটা মাথায় রাখতে হবে কিন্তু। মানে এখানে একটা স্ট্রাকচার রয়েছে, এখানে একটা R3 বা R2 তে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে একটা ইউক্লিডিয়ান স্ট্রাকচার রয়েছে।
এবং এখানে একটা ইউক্লিডিয়ান ডিস্টেন্স রয়েছে, কিন্তু জেনারেল ভেক্টর স্পেসে কিন্তু ডিস্টেন্স কনসেপ্টটা নেই, জাস্ট একটা অ্যাডিশন, একটা স্কেলার উইথ সাম প্রপার্টি। সেখানে ডিস্টেন্স বলে কিছু হয় না, জেনারেল ভেক্টরে ডিস্টেন্স দেওয়ার কোনো দরকারই নেই। কিন্তু R3 তে যখন বলছি বা R2 তে বলছি, অটোমেটিক্যালি ডিস্টেন্স চলে আসছে। ফলে ডিস্টেন্স দিয়ে যদি কিছু প্রুফ করে দিই, তবে সেটা কিন্তু জেনারেল ভেক্টর স্পেসে কিন্তু ট্রু হবে না। তো যাই হোক, আমি তার মধ্যে ঢুকছি না, আমরা ধরেই নিচ্ছি এটা R3 এবং R। তো সেক্ষেত্রে ডিস্টেন্স কনসেপ্টটা অটোমেটিক্যালি চলে এসছে আমার মধ্যে। কিন্তু মাথায় রাখতে হবে যে রেজাল্ট গুলো মন করছি বা যে রেজাল্ট গুলো আমি পাবো, পরবর্তীকালে যখন ভেক্টর স্পেস নিয়ে আমরা আলোচনা করব, তখন সেই রেজাল্ট গুলো জাস্ট ইউজ করে দিলাম, যেমন তো পড়েছি R3 এর জন্য ওভার R, সেগুলো ইউজ করে দিলাম। ইউজ করার সময় ভাবতে হবে যে থিওরেমটা প্রুফ করার সময় বা রেজাল্টটা দেখার সময়, প্রমাণ করার সময় কোথাও এমন কিছু কাজে লাগেনি তো যেগুলো R3 এর স্পেশাল প্রপার্টি জেনারেল ভেক্টর স্পেসের ক্ষেত্রে নয়। সেরকম একটা জিনিস হচ্ছে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট এটা একটা জিনিস, ডট প্রোডাক্ট। সো আমরা একটু আগে দেখলাম যে x1 x2 x3 তার সাথে যদি এই ভেক্টরের সাথে এটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, এই ডট প্রোডাক্ট কনসেপ্টটা কিন্তু ভেক্টর স্পেসে নেই। তো জেনারেল ভেক্টর স্পেসে কিন্তু আমরা এরকম ভাবে একটা ইকুয়েশন হিসেবে ওইভাবে বলতে পারবো না। জেনারেল ভেক্টর স্পেসে কখনো যদি এরকম দেখি, তখন কিন্তু ওই a1 x1 plus a2 x2 plus a3 x3 equal to 0, তখন জেনারেল ভেক্টর স্পেসে বলে দিতে পারবো না যে এটা ডট প্রোডাক্ট তারা পারপেন্ডিকুলার। এই কনসেপ্ট ওখানে নেই। সেই জন্য যেহেতু আমার R3 তে বা আমাদের ইকুইডিয়ান স্পেসে Rn ও একই কনসেপ্ট আনা যায়, ডট কনসেপ্ট, ডট প্রোডাক্ট কনসেপ্ট, x1 x2 xn y1 yn হচ্ছে x1 y1 xi y এর সাম। তখন যেটা করা হয়, তখন এই কনসেপ্টটা তৈরি, এই ডিসটেন্স কনসেপ্টটা তৈরি করার জন্য ভেক্টর স্পেসের উপরে একটা এক্সট্রা স্ট্রাকচার দেওয়া হয়, যেটাকে বলা হয় নর্ম স্ট্রাকচার। কোন একটা ভেক্টর স্পেসে নর্ম স্ট্রাকচার, নর্ম স্ট্রাকচার এটাকে বলা হয় নর্ম। এই নর্মটা ডিফাইন করতে হবে। নর্মটা আমাকে ডিফাইন করতে হবে জিনিসটা কি। এটা এগেইন একটা ফাংশন, যে ফাংশনটা একটা ভেক্টর ইনপুট নয়, একটা রিয়েল নাম্বার, নন নেগেটিভ রিয়েল নাম্বার আউটপুট দেয় উইথ সাম প্রপার্টিজ। আমি তার মধ্যে ঢুকছি না, কিছু প্রপার্টি না রাখলে ডিসটেন্সে একটা মেজর, তিনটে জিনিস মেজর, সেটা হচ্ছে যে এক্স আর এক্স এর মধ্যে ডিসটেন্স 0 হবে, নাহলে সেটা নিজের মধ্যে নিজের ডিসটেন্স 0 হবেই, দুটো পয়েন্টের মধ্যে। সেটা ইউক্লিডিয়ান ডিসটেন্স বলে নয়। আমরা ডিসটেন্স যখন বলবো যে আমার দুটো স্টেশনের মধ্যে ডিসটেন্স বা দুজন লোকের মধ্যে ডিসটেন্স, তখন আমি এভাবে বলতে যে আমার আমার মধ্যে ডিসটেন্স 0, আমার আমার ভাইয়ের মধ্যে ডিসটেন্স 1, আর আমার আমার খুড়তুতো ভাইয়ের মধ্যে ডিসটেন্স 2, এভাবে ডিসটেন্স তৈরি করতে পারি। এটা একটা এক ধরনের ডিসটেন্স। যে কোনো বায়োলজিক্যালি যে কোনো দুটো স্পিসিসের মধ্যে ডিসটেন্স তৈরি করা যায়, যারা খুব স্পার্স, অনেক দূরের ডিসটেন্স, তারা অনেক দূরের দুটো প্রজাতি। আবার মানুষ আর আবার অ্যাপের মধ্যে ডিসটেন্সটা যতটা, যতটা মানুষ আর হয়তো কুকুরের মধ্যে ডিসটেন্স অনেক বেশি, সেটা কিন্তু ওই একই আমার ডিসটেন্স কনসেপ্ট আছে। এটা একটা নাম্বার 1 দরকার। নাম্বার 2, ইট মাস্ট বি সিমেট্রিক, যে এক্স আর ওয়াই ডিসটেন্স আর ওয়াই এক্স এর ডিসটেন্স সমান। আর একটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রায়াঙ্গেল ইনইকুয়ালিটি, যে এক্স আর ওয়াই ডিসটেন্স প্লাস ওয়াই আর জেড এর ডিসটেন্স, সেটা এক্স আর জেড এর ডিসটেন্স থেকে ছোট বড় হবে। এই কটা জিনিস মেনে আমি যদি কোনোভাবে ডিফাইন করতে পারি একটা কিছু ফাংশন, যেটা দুটো ইনপুট থেকে একটা একটা ডিসটেন্স আউটপুট দেবে, রিয়েল নাম্বার, নন নেগেটিভ নাম্বার, তখন তাকে আমরা বলবো ডিসটেন্স। এই নর্মটাকে ডিসটেন্স তৈরি করার জন্য আমাকে নর্মের উপরে কিছু রেস্ট্রিকশন রাখতে হবে। আমি তার সেটা বলছি না। এতে ডিসটেন্সটা কিভাবে তৈরি হবে? নর্ম থেকে ডিসটেন্স এভাবে তৈরি হবে, যখন আমি ডিসটেন্স বিটুইন এক্স এন্ড ওয়াই ডিফাইন করতে যাব, সেটা নর্ম অফ এক্স মাইনাস ওয়াই। তবে বেসিক্যালি নর্ম অফ এক্স এর 0 আর এক্স এর মধ্যে ডিসটেন্স। ওই যে ভেক্টরটাকে যখন আমি এক্স আর ওই দুটো পয়েন্ট ছিল, আমরা আসলে ওই এক্স মাইনাস ওয়াই হিসেবে দেখছিলাম, এটা উল্টোটা, ওয়াই এটা এক্স ধরা যায়। এই ভেক্টরটা আসলে আমি ডিসটেন্স দেখছিলাম, সেটাই আসলে আমি দেখছিলাম যে এখানে 0 থেকে এক্স মাইনাস ওয়াই, আমি দুটো ভেক্টরকে ইকুয়াল করে দিয়েছি, আইডেন্টিফাই করেছি, সেখানে ডিসটেন্সটা আইডেন্টিফাই হয়েছে। এবং এটা এটা কেন ডিসটেন্স হবে, তার জন্য কিন্তু এই নর্ম ফাংশনটার কিছু এক্সট্রা প্রপার্টি, মানে কিছু অ্যাসাম্পশন লাগবে, যার থেকে আমি বলতে পারবো যে এরকম ভাবে থাকলে তাহলে এটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বা সিমেট্রিসিটি ওগুলো যাতে হয়ে যায়। দেখে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে একটা 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 থাকা উচিত যে নর্ম অফ এক্স প্লাস ওয়াই ইজ লেস দ্যান ইকুয়াল টু নর্ম অফ এক্স প্লাস প্লাস নর্ম। ওইটা ওটা কিন্তু ইনক্লুডের মধ্যে, ডেফিনিশনের মধ্যে। এটা একটা ডিসটেন্স কনসেপ্টটাকে আমরা এইভাবে আনতে পারি, একে নর্ম বলা হয়।
এটি যখন এই নর্মটাকে ইন্ট্রোডিউস করা হয় তখন বলা হয় নর্ম লিনিয়ার স্পেস, ভেক্টর স্পেস কোন সময় লিনিয়ার স্পেস বলা হয়। সো নর্ম ইন্ট্রোডিউস করতে বলা হয় নর্ম লিনিয়ার স্পেস, মানে কি ভেক্টর স্পেস তার সাথে একটা নর্ম আছে। কিন্তু নর্মটা ঢুকলে ডিসটেন্স কনসেপ্ট আছে, কিন্তু আরেকটা কনসেপ্ট ইউক্লিডিয়ান জিওমেট্রিতে বা R3 বা Rn এ আনা যায়, সেটা হচ্ছে অ্যাঙ্গেল কনসেপ্ট। এই অ্যাঙ্গেল কনসেপ্টটা কিন্তু ডিসটেন্স বা নর্ম থেকে আসে না, ডিসটেন্সে কিন্তু অ্যাঙ্গেল কনসেপ্ট আসে না। অ্যাঙ্গেল কনসেপ্ট আনার জন্য আরেকটা জিনিস ইন্ট্রোডিউস করা যায়, তাকে বলা হয় ইনার প্রোডাক্ট। ডট প্রোডাক্ট এক ধরনের ইনার প্রোডাক্ট। ডট প্রোডাক্টটা ডিফাইন করলেই আমি কিন্তু আসলে অ্যাঙ্গেলটাকে পাচ্ছি। ওই জন্য ডট প্রোডাক্ট 0 মানে অ্যাঙ্গেল 90 ডিগ্রি। সো ডট প্রোডাক্টটা আসলে ইনার অ্যাঙ্গেলের কনসেপ্টটাকে ক্যাচ করছে, আর নর্মটা হচ্ছে আমার ডিসটেন্সের কনসেপ্টটাকে ক্যাচ করছে। আবার এগেইন এটাকে অ্যাঙ্গেলের কনসেপ্টটাকে ক্যাচ করতে গেলে এই ইনার প্রোডাক্টটাকে ডট প্রোডাক্ট এক ধরনের স্পেশাল টাইপ অফ ইনার প্রোডাক্ট। আমরা কিন্তু শুধুমাত্র ডট প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো, অন্য টাইপের ইনার প্রোডাক্ট নিয়ে আলোচনা করবো না। এখানেও কিছু প্রপার্টিজ থাকবে। ইয়েস, ইনার প্রোডাক্টটা কি? ইনার প্রোডাক্টটা দুটো ভেক্টর নিচ্ছে, কিন্তু নর্ম যেমন একটা ভেক্টর নিয়ে একটা আউটপুট দিচ্ছে নন নেগেটিভ রিয়েল নাম্বার, ইনার প্রোডাক্ট কিন্তু তা নয়। ইনার প্রোডাক্ট কিন্তু দুটো ভেক্টর ইনপুট নিয়ে ও যে কোনো রিয়েল নাম্বার আউটপুট দিতে পারে, নেগেটিভও দিতে পারে। এটা মোর জেনারেল। মজার ব্যাপার কি? মজার ব্যাপার হচ্ছে নর্মটা এমন, ইনার প্রোডাক্ট এমন ভাবে ডিফাইন করা হয়, ইনার প্রোডাক্ট কেউ যদি ডিফাইন করে অটোমেটিক একটা নর্ম পেয়ে যায়। এটা এইভাবে ডিফাইন হবে, মানে উই ক্যান প্রুভ, মানে আমরা প্রুফ করে ফেলতে পারবো এক্স আর এক্স এর ইনার প্রোডাক্টটা নর্ম অফ এক্স হোল স্কয়ার। এটা প্রুফ করে দেওয়া হয়েছে। মানে প্রুফটা কি করে করতে হয়? প্রুফটা করার জন্য কিন্তু আমাকে ইনার প্রোডাক্টের ডেফিনিশন দেখতে হবে। তার মধ্যে আমি যাচ্ছি। ইনার প্রোডাক্টের ডেফিনিশন এমন ভাবে করে দেওয়া আছে ইনার প্রোডাক্ট ডেফিনিশনের মধ্যে, যে সেইটাকে আমি যখনই, আমাকে নর্ম দেওয়া নেই কিন্তু আমাকে ইনার প্রোডাক্ট দেওয়া আছে। আমি এক্স আর এক্স ইনার প্রোডাক্ট দেখবো এবং আমি একটা নতুন ফাংশন তৈরি করবো। ঠিক আছে, আমি একটা ফাংশন তৈরি করছি, এখানে একটা এক্স ইনপুট নিচ্ছে, তারপরে এক্স কমা এক্স ইনার প্রোডাক্ট দেখছে, এবং সেই সেটাকে ইউজ করে আমি ইনার প্রোডাক্টের ডেফিনিশন গুলোকে ইউজ করে আমি কিন্তু দেখিয়ে দিতে পারবো নর্ম হওয়ার জন্য যেগুলো দরকার সেগুলো স্যাটিসফাই করে যাচ্ছে। আর নর্ম হওয়ার যেগুলো স্যাটিসফাই করে যাচ্ছে সেগুলোকে ইউজ করে দেখিয়ে দিতে পারবো যে এটা ডিসটেন্স হয়ে যাচ্ছে এক্স মাইনাস ওয়াই নর্ম। মানে ইনার প্রোডাক্ট দেওয়া থাকলে, মানে অ্যাঙ্গেলের কনসেপ্ট থাকলে, সেখান থেকে অটোমেটিক্যালি, মানে ইনার প্রোডাক্টটা বেসিক্যালি শুধুমাত্র অ্যাঙ্গেল নয়, ইনার প্রোডাক্টটা ইটসেলফ অ্যাঙ্গেল এবং ডিসটেন্স দুটো কনসেপ্টই ঢুকিয়ে নিচ্ছে ইনার প্রোডাক্ট। এখন ইনার প্রোডাক্ট দিয়ে দিলে সেখানে অ্যাঙ্গেল এবং ডিসটেন্স সব কনসেপ্ট ঢুকাইছে, এবং নাও ইট ইজ ভেরি ক্লোজ টু কি বলে ইউক্লিডিয়ান, মানে R3 অরিজিনাল আরে R2। মানে R2 বা R3 টা আসলে শুধুমাত্র একটা ভেক্টর নয়, তার মধ্যে একটা ইনার প্রোডাক্ট মতো ব্যাপার আছে যেটা অ্যাঙ্গেল এবং ডিসটেন্স গুলোকে ক্যাচ করছে। যখন এটা ডিসটেন্স চলে আসে তখনই আমরা একটা টোপোলজি চলে আসে, একটা ডিসটেন্স চলে আসে, তখন লিমিট সব করা যায়, এবং তখন এই সিকোয়েন্স লিমিট এগুলো নিয়ে আমরা ভাবতে পারি। নেক্সট ভিডিওতে আমরা দেখবো নেক্সট যে কি করে জাস্ট R3 উপরে R এর ভেক্টর স্পেসটাকে R3 এবং ফিল্ডটাকে R নিয়ে কাজ করে, আর ইনার প্রোডাক্ট ডট প্রোডাক্ট নিয়ে কাজ করলে আমরা কি করতে পারি, সেটা নেক্সট টাই দেখবো।